আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ কি এখন রিমোট কন্ট্রোলে চলছে? আমেরিকার হাতে কি এমন কোনো গোপন ফাইল আছে যা দিয়ে তারা ঢাকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নগুলো করছি কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ২রা ফেব্রুয়ারি কলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আমেরিকার বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন। তিনি যে বোমাটাই ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন। সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে তারা চাইলেই গ্রেফতার করে নিজেদের কারাগারে নিয়ে যেতে পারে। জয় প্রশ্ন রেখেছেন, কেন তারেক রহমানের বিরুদ্ধে এফবিআই এর দেওয়ার সাক্ষ্য এখন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র? আর কেনই বা এবারের নির্বাচনে কোটি কোটি প্রগতিশীল মানুষের কণ্ঠস্বর রোধ করতে পোস্টাল ব্যালটের আড়ালে চলছে এক অদৃশ্য ভোট ডাকাতি? কেন রাতারাতি তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাওয়া শুরু করলেন? জয় মনে করেন, মার্কিন প্রশাসন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে, আর এই হস্তক্ষেপের কারণেই এমনটি ঘটছে। জয় দাবি করেছেন, মার্কিন সরকার বিএনপি নেতা তারেক রহমানকে একটি পুতুল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটি দুর্বল ও নিয়ন্ত্রণযোগ্য রাষ্ট্রে পরিণত করতে চায়, যাতে বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে। কলকাতায় একটি বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এসব চরম উদ্বেগের কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। জয়ের মূল দাবি হলো, বাংলাদেশের বর্তমান অনির্বাচিত শাসন ব্যবস্থা এবং আসন্ন নির্বাচন মূলত একটি সাজানো নাটক, যার নেপথ্যে কাজ করছে মার্কিন প্রশাসনের স্বার্থ এবং উগ্রবাদী ইসলামপন্থীদের মদত। তার মতে এই একতরফা ক্ষমতা দখলের নীল নকশা যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখনই না থামায়, তাহলে বাংলাদেশ একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার শেষ প্রান্তে পৌঁছে যাবে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র 10 দিন আগে নির্বাচন, পোস্টাল ভোটের কারচুপি, বিএনপি ও যুক্তরাষ্ট্রের তলে তলে সম্পর্কের কথা টেনে এনে বোমা ফাটালেন মিস্টার জয়, যেখানে নানা মহল থেকে গুঞ্জন আছে বিএনপির সাথে ভারতের গোপন সমঝোতা হয়ে গেছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কলকাতায় আয়োজিত বাংলাদেশ এট দ্য ব্রিঙ্ক, দ্য রাইজ অব ইসলামিস্ট গভর্নেন্স বইয়ের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি থাকলেও আওয়ামী লীগের কর্মসূচিতে সজীব ওয়াজেদকে সেভাবে দেখা যায়নি। ভারতের কলকাতায় সত্যজিৎ রায় মিলনায়তনে সোমবার দেয়া বক্তব্যে জয় প্রথমবারের মতো এমন 5টি পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যেগুলো নিয়ে এতদিন আওয়ামী লীগের কেউ প্রকাশ্যে কথা বলেনি, অথবা বললেও এভাবে প্রকাশ্যে কামান দাগাননি। জয় বলেছেন, বাংলাদেশে এখন যা ঘটছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা চলে না। তিনি এটিকে একটি একতরফা শো বলে দাবি করেছেন। আওয়ামী লীগ সহ সব প্রগতিশীল দলকে বাইরে রেখে করাই নির্বাচনকে তিনি একতরফা ও প্রহসন বলে মনে করেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তম এবং সবচেয়ে প্রগতিশীল দল। দলটিকে ডি ফ্যাক্টো নিষিদ্ধ করে একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে। জয়ের ভাষায়, এটি আসলে কোনো নির্বাচনী নয়, এটি একটি সাজানো মঞ্চ। শুধু আওয়ামী লীগ নয়, বরং জাতীয় পার্টি সহ অন্যান্য ক্ষুদ্র ও প্রগতিশীল দলগুলোকে নির্বাচনের বাইরে রাখা বা তাদের উপর দমন পীড়ন চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জয়ের মতে, এটি একটি 2 হর্স রেস বা 2 ঘোড়ার দৌড়, যেখানে শুধু বিএনপি আর জামাত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে। তিনি বলেছেন, আওয়ামী লীগের মতো বড় দলকে বাইরে রেখে নির্বাচন করার অর্থ হলো ভোট শুরুর আগে ফলাফল নির্ধারণ করে রাখা। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ যদি এতই অজনপ্রিয় হয়, তবে কেন তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে? যার অভিযোগ, বাংলাদেশে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষ তাদের রাজনৈতিক পছন্দ প্রকাশ করতে ভয় পাচ্ছে। জয় বলেন, জনমত জরিপে দেখা যায় একটি বড় অংশ তাদের ভোটাধিকার সম্পর্কে মন্তব্য করতে রাজি নয়, কারণ তারা আওয়ামী লীগকে সমর্থনের কথা বললে হামলার শিকার হতে পারে। তবে জয়ের বক্তব্যের সবচেয়ে বড় বোমা ছিল মার্কিন প্রশাসনকে নিয়ে। তিনি দাবি করেছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এমন একজনকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় যাকে তারা সহজেই বশ করতে পারবে।
জয়ের ভাষায় তারেক রহমানের দুর্নীতির ফাইল এবং এফবিআই এজেন্টদের সাক্ষ্য আমেরিকার হাতে আছে। তার দাবি হলো এফবিআই এজেন্টরা বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাকে যে কোনো সময় গ্রেফতার বা অভিযুক্ত করার ক্ষমতা রয়েছে। ফলে তিনি প্রধানমন্ত্রী হলেও আমেরিকার ইশারা ছাড়া এক পাও নড়তে পারবেন না, কারণ আমেরিকা যে কোনো সময় তাকে গ্রেফতারের হুমকি দিতে পারে। জয়ের মতে এই চাপের কারণে বিএনপি তাদের দীর্ঘদিনের অবস্থান বদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্য মার্কিন মদতপুষ্ট গণভোটে সমর্থন দিয়েছে। জয় অভিযোগ করেছেন এটি বাংলাদেশকে একটি পুতুল রাষ্ট্র বানানোর ব্লুপ্রিন্ট। জয় মনে করেন মার্কিন আইন অনুযায়ী তারা যে কোনো বিদেশি নাগরিককে অন্য দেশ থেকে ধরে নিয়ে গিয়ে বিচার করার ক্ষমতা রাখে। জয়ের অভিযোগ এই তথ্যটি ব্যবহার করে মার্কিন প্রশাসন তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে। জয় দাবি করেন বিএনপি দীর্ঘদিন ধরে সংবিধান পরিবর্তনের জন্য গণভোটের বিরোধিতা করলেও হঠাৎ করে মার্কিন চাপে তারা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে এই গণভোটের উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে সরকারকে দুর্বল করা, যাতে বিদেশি শক্তিগুলো সহজেই প্রভাব বিস্তার করতে পারে। মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি দুর্বল সরকার চায় যাতে তারা ছড়ি ঘোরাতে পারে। আর যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই বিএনপি গণভোটে হ্যাঁ বলার জন্য ইউ-টার্ন নিয়েছে, এমন অভিযোগের তীর তারেক রহমানের দিকে ছুড়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। জয় অভিযোগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। সজীব ওয়াজেদ জয় অত্যন্ত কড়া ভাষায় বর্তমান সরকারকে ইসলামপন্থী সরকার হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে এই সরকারের মূল ভিত্তি হলো উগ্রবাদী শক্তি। জয় অভিযোগ করেন এই সরকার ক্ষমতা আসার পরপরই 2016 সালের হলি আর্টিজান হামলার খুনি এবং ব্লগার হত্যাকারীদের মতো দণ্ডিত জঙ্গিদের মুক্তি দিয়েছে। জয় পরিসংখ্যান দিয়ে দেখান আওয়ামী লীগ নির্বাচনে থাকলে জামাত 5 থেকে 10% বেশি আসন পেত না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জামাত এখন তাদের শক্তির চেয়েও অনেক বেশি প্রভাব বিস্তার করছে। জয় বলেন জামাতের লক্ষ্য বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা, যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। জয়ের দাবি আল কায়দা, লস্কর ই তৈয়বার মতো গোষ্ঠীর কমান্ডাররা এখন বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশ করছে। আসন্ন নির্বাচনে ব্যাপক কারচুপির নতুন এক পদ্ধতির কথা উল্লেখ করেছেন জয়। তিনি বলেন প্রচলিত ব্যালট বাক্স ছিনতাইয়ের চেয়ে এখন পোস্টাল ব্যালট কারচুপির উপর জোর দেওয়া হচ্ছে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের সরাসরি দেখার সুযোগ থাকে না। জয় অভিযোগ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভুয়া পোস্টাল ব্যালট আগে থেকেই জামাত এবং গণভোটের হ্যার পক্ষে পূরণ করে রাখা হচ্ছে। তার মতে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হলেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হবে। ভারতের দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে জয় বিশেষ সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি মনে করেন বাংলাদেশে উগ্রবাদের উত্থান সরাসরি ভারতের পূর্ব সীমান্তের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জয়ের ভাষ্য অনুযায়ী গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপদ ছিল, কিন্তু এখন জামাত ও পাকিস্তান বাংলাদেশে মুক্তভাবে কাজ করার সুযোগ পাবে, যা ভারতের জন্য গুরুতর নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের শেষ পর্যায়ে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি জোরালো আবেদন। তিনি বলেন যে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং এখনই যদি বিশ্ববাসী এই সাজানো নির্বাচনের বিরুদ্ধে কথা না বলে, তবে বাংলাদেশ অন্তত আগামী 5 থেকে 10 বছরের জন্য উগ্রবাদের অন্ধকারে তলিয়ে যাবে। তিনি বলেছেন এটি কেবল আওয়ামী লীগের বিষয় নয়, বরং বাংলাদেশের প্রগতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়। জয় বলেন যদি আপনারা এই নাটকটি চলতে দেন, তবে আপনারা একটি সাজানো সরকার পেতে যাচ্ছেন এবং এরপর বাংলাদেশের কি হবে তা অস্পষ্ট। সজীব ওয়াজেদ জয়ের দাবি যদি এই নির্বাচনকে প্রতিহত করা না যায়, তবে বাংলাদেশ এক দীর্ঘস্থায়ী অন্ধকার ও অস্থিতিশীলতার যুগে প্রবেশ করবে। জয় আরো দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা মানে কেবল একটি দলকে দূরে রাখা নয়, বরং কোটি কোটি প্রগতিশীল ভোটারের কণ্ঠস্বর রুদ্ধ করা, যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারে। দর্শক, কিছুদিন ধরে নানা মহলে গুঞ্জন চলছিল জয় কিংবা আওয়ামী লীগের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের গোপন আঁতাত হয়েছে। জামাত ইসলামী এবং সরকারি কিংস পার্টি এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপির সাথে ভারতের একটি গোপন সমঝোতা হয়েছে। কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল ঢাকায় মার্কিন কর্মকর্তারা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চান, কিন্তু 2রা ফেব্রুয়ারি প্রথমবারের মতো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কারো পক্ষ থেকে অভিযোগ করা হলো বিএনপির সাথে আতাত ভারতের নয়,
চলছে আমেরিকার। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জামাত ইসলামীকে শক্তিশালী করার একটি চক্রান্ত চলছে বলে জয় অভিযোগ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি শক্তিশালী পক্ষ দেশে যে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায় সেটি এরই মধ্যে অনেক বিশ্লেষজ্ঞ অভিযোগ করেছেন। জয় পোস্টাল ভোট সহ নির্বাচন নিয়ে যেসব অভিযোগ করেছেন সেগুলো খুবই পরিষ্কার। নির্বাচনের 10 দিন আগে জয়ের এমন অভিযোগ কি সামনের দিনগুলোর কোনো ইঙ্গিত দিচ্ছে? মাত্র 10 দিন আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি কেন এমন ভয়াবহ অভিযোগগুলো তুলে ধরলেন? আবার অনুষ্ঠানটি কলকাতায় হয়েছে, সেখানে তিনি বাংলায় বক্তব্য না দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন কি সত্যিকার অর্থে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার জন্য? বিশেষ করে বাংলাদেশকে ঘিরে মার্কিন বিরোধী যে পরাশক্তিগুলো আছে তাদের কাছে কি কোনো বার্তা দিতে চাইলেন? সেটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কি পাল্টে যাচ্ছে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। গত কয়েক ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব নিয়ে ঝড় বয়ে যাচ্ছে, দেখা দিয়েছে বিতর্ক। 2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রাককালে রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের আমিরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং নারী নেতৃত্ব নিয়ে দলটির অবস্থান নতুন করে এক জাতীয় আদর্শিক বিতর্কের জন্ম দিয়েছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যে তিনি ও তার দল জানিয়েছেন ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। জামাত ইসলামী বলছে ওই পোস্টটি তারা করেননি, বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র 45 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। তবে এই পোস্টটি নিয়ে সারা দেশে তুমুল সমালোচনা দেখা দিয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণ ফিরে পাবার যে দাবি জামাত ইসলামী করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল কিনা, হলে এত তাড়াতাড়ি কিভাবে উদ্ধার হলো? রাজনীতির মাঠে জামাতের একসময়ের মিত্র বিএনপি 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামাতের আমির। বিকেলে নির্বাচন কমিশনের সংগঠনটির নারী প্রতিনিধিরা দাবি করেছেন, ইসলামিক দল হিসেবে জামাতের শীর্ষ নেতৃত্বে নারীদের দেখা যাবে না। যেমনটা কয়েকদিন আগে জামাতের আমির আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করে বলেছিলেন, দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নারীর হাতে থাকা ইসলাম ধর্ম অনুমোদন দেয় না। প্রশ্ন হলো, জামাতের এই দাবি ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানী আছেন যারা কোনো রাজার অলংকার মার্কা রানী ছিলেন না। তারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এমনকি ওই সময় খলিফারা কোনো নারী নেতৃত্ব হারাম বয়ানে বিশ্বাস করেননি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যে পোস্টে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সেটি 31শে জানুয়ারি বিকেলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে করা হয়। পোস্টটিতে নারীদের সামাজিক অংশগ্রহণ এবং আধুনিক কর্ম পরিবেশ নিয়ে অত্যন্ত কঠোর ও রক্ষণশীল মন্তব্য করা হয়। পোস্টের ভাষ্য অনুযায়ী, আধুনিকতার দোহাই দিয়ে নারীদের যখন ঘরের বাইরে আনা হয় তখন তারা মূলত শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তার অভাবের সম্মুখীন হয়। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে পোস্টের একটি সুনির্দিষ্ট বাক্য, যেখানে বলা হয়েছিল, জামাত বিশ্বাস করে যখন আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনা হয় তখন তারা শোষণ, নৈতিক পতন ও নিরাপত্তাহীনতার শিকার হয়। এটি প্রস্টিটিউশন বা দেহ ব্যবসার একটি ভিন্ন রূপ ছাড়া আর কিছুই নয়। পোস্টটিতে আরো দাবি করা হয়েছে, নারীর প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। জামাত ইসলামী মনে করে না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যে এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। এই উগ্র ও অবমাননাকর ভাষা ব্যবহারের ফলে সুশীল সমাজ,
নারী অধিকার কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিক ও তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিশেষ করে দেহ ব্যবসার সাথে কর্মজীবী নারীদের তুলনা করাকে বাংলাদেশের প্রগতিশীল সমাজ অত্যন্ত অসম্মানজনক হিসেবে বিবেচনা করে। পরে মধ্যরাতে জামাত ওই অ্যাকাউন্ট থেকে জানায় যে দলটির আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12:40 জামাত ইসলামের ভেরিফাইড পাতায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাত জানায়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেয়, তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পোস্ট বা কন্টেন্ট আমিরের জামাতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিষয়টি নিয়ে শনিবার মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছে জামাত। জিডিতে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রবিবার দুপুরে দলটির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তাদের দলের আমিরের এক্স অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে, এগুলোর সাথে বিশেষ দল ও তাদের সাইবার টিমের কিছু লোক জড়িত রয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন সরকারি কর্মকর্তার ইমেল ব্যবহার করে এই সমস্যা তৈরি করা হয়েছে। হতে পারে ওই কর্মকর্তাও ভিকটিম। তবে সামাজিক মাধ্যমে অনেকেই 45 মিনিটের মধ্যে হ্যাক হওয়া এক্স অ্যাকাউন্ট পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, 4:37 আমিরের এক্স হ্যান্ডেল থেকে বিতর্কিত পোস্টটি করা হয়েছে, যেটা তারা বুঝতে পারেন 4:55। কিন্তু সে তথ্যটি তারা আনুষ্ঠানিকভাবে জানান রাত 1টায়, আর ভোর 3:30টায় জিডি করেন। বিএনপির পক্ষ থেকেও এক সংবাদ সম্মেলনে এ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেছেন, সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। বিবিসি বাংলা বিষয়টি নিয়ে কথা বলেছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সাথে, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করছেন। তানভীর হাসান জোহা বিবিসি বাংলাকে বলেছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে ব্যবহারকারীর পরিচয়, ইমেল অ্যাক্সেস ও সিকিউরিটি তথ্য যাচাই হয়। সব ঠিক থাকলে অ্যাকাউন্ট ফেরত আসে। গবেষক মাহতাব উদ্দিনের মতে, হ্যাকড অ্যাকাউন্ট সাধারণত হ্যাকাররা নিজেদের দখলে রাখে এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেয়, কিন্তু জামাত নিজেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছে, যা প্রমাণ করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আসলে তাদের হাতেই ছিল। বিএনপি প্রশ্ন তুলেছে যে আমিরের ফেসবুক পেজ এবং দলের অন্যান্য সক্রিয় প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও কেন তাৎক্ষণিকভাবে হ্যাকিং এর সতর্কতা জারি করা হলো না। এছাড়া পোস্টের ভাষা ও অন্তর্নিহিত দর্শন আমিরের সাম্প্রতিক আল জাজিরার সাক্ষাৎকারের সাথে অনেকাংশে মিলে যাওয়ায় অনেকেই মনে করছেন, তীব্র প্রতিক্রিয়ার মুখে দলটি এই সেফ এক্সিট হিসেবে হ্যাকিং এর কথা বলেছে। দর্শক, এক্স হ্যান্ডেল বিতর্কের মাত্র কয়েকদিন আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ডক্টর শফিকুর রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রচারিত হয়, যার শিরোনাম ছিল বাংলাদেশ ইলেকশনস, দ্য রিসার্জেন্স অব জামাত ইসলামী। এই সাক্ষাৎকারে সাংবাদিক শ্রেণীবাসন জৈন যখন নারী নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করেন, তখন আমিরের উত্তরগুলো ছিল বেশ রক্ষণশীল। ওই সাক্ষাৎকারে জামাতের আমির বলেছিলেন, কোনো নারী কখনোই জামাত ইসলামের আমির বা প্রধান হতে পারবেন না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে আল্লাহ নারী ও পুরুষকে সমানভাবে তৈরি করেন এবং তাদের সত্তা ভিন্ন। তার যুক্তি অনুযায়ী, যেহেতু নারীদের এই শারীরিক সীমাবদ্ধতা আছে, তাই তারা রাষ্ট্রের বা দলের সর্বোচ্চ গুরুদায়িত্ব পালনে অক্ষম। 1 ফেব্রুয়ারি জামাতের নারী নেত্রী হাবিবা আক্তার চৌধুরীও নির্বাচন কমিশনে সাংবাদিকদের একই কথা বলেছেন। তিনি দাবি করেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, এটি কোরআনের নির্দেশ এবং ফরজ। সেই হিসেবে কোনো ইসলামী সংগঠনের নারীরা শীর্ষ নেতৃত্বে আসতে পারে না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জামাত ইসলামী নারী নেতৃত্ব নিয়ে ইসলামী বিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছে। জামাতের নারী নেত্রী যে দাবি করেছেন, সেটি একটি বিতর্কিত হাদিসের উপর ভিত্তি করে। হাদিসটি হলো, সেই জাতি কখনোই সফল হবে না যারা তাদের দায়িত্বভার একজন নারীর হাতে ন্যস্ত করে। হাদিসটি আবু বাকরা বর্ণিত একটি হাদিস। দর্শক, এই হাদিসটির একমাত্র বর্ণনাকারী আবু বাকরা। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হযরত ওমর তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে বেত্রাঘাত করেছিলেন এবং পরবর্তীতে তার সাক্ষ্য গ্রহণ করতে
অস্বীকার করেছিলেন। ফলে অনেক স্কলার এই হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। আবু বাকরা এই হাদিসে বলেছিলেন উটবা জামাল যুদ্ধের পর, যে যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন হযরত আয়েশা, আর সে যুদ্ধে বাকরা নিজেও অংশ নিয়েছিলেন। ডক্টর ফাতেমা মেন্ডিসের মতে গবেষকরা এই হাদিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আধুনিক যুগের প্রখ্যাত আলেম ইউসুফ আল কারাদাভি ফতোয়া দিয়েছেন বর্তমানের সাংবিধানিক এবং সংসদীয় ব্যবস্থায় নারীরা সংসদ সদস্য, মন্ত্রী এবং ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপ্রধান হতে বাধা নেই। দর্শক, পাকিস্তান আমলে 1964 সালে দৈনিক আজাদে রাষ্ট্রপ্রধানের পদে মহিলা নির্বাচন জায়েজ 10 জন আলিমের বিবৃতি শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছিল। সে খবরে ভারতবর্ষের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী বলেছিলেন, কোরআনে আছে শাসিকা বিলকিসের মুসলমান হবার পর তার রাষ্ট্রাধিকার কেড়ে নেবার কোনো প্রমাণ নেই, বরং তার রাজ্য যে আগের মতোই বহাল ছিল, ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। বিলকিসের রাজত্বে ও রাজ্য শাসন পদ্ধতির প্রতি কোরআনে কোনরূপ অবজ্ঞা বা অসমর্থন জ্ঞাপন করা হয়নি। দর্শক, মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানীর কথা জানা যায়, যারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এদের মধ্যে ভারতবর্ষের সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া, ইরানের রানী তুর্কান খাতুন, মালদ্বীপের সুলতানা খাদিজা, মরিয়ম ও ফাতিমা, ইয়েমেনের রানী আসমা ও রানী আরোয়া, মিশরের রানী সাজারাত আল দুরের কথা সবাই জানে। সঙ্গে জামাল বা উটের যুদ্ধে হযরত আয়েশা এক বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ইসলামী স্কলাররা মনে করেন, যারা ইসলামের নারী নেতৃত্ব হারাম বলে ফতোয়া দেয়, তারা সূরা আন-নিসার 34 নম্বর আয়াতের কথা বলেন, যেখানে বলা হয়েছে পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল বা কাওয়ামুন। অনেক তাফসীরকারক কাওয়াম শব্দটিকে নেতা বা শাসক হিসেবে অনুবাদ করেছেন। অথচ সূরা আত-তাওবায়ের 71 নম্বর আয়াতে মুমিন নারী ও পুরুষদের একে অপরের আউলিয়া বা বন্ধু ও অভিভাবক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমান অংশীদারিত্বের ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন, জামাত ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল বিতর্ক এবং আল জাজিরায় দেয়া বক্তব্য কেবল একটি ধর্মীয় বিতর্ক নয়, বরং এটি বাংলাদেশের আগামী নির্বাচনে রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করতে পারে। জামাতের এই অবস্থান দলটির মধ্যে এক ধরনের আদর্শিক দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে তারা জুলাই সনদ ও আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলছে, অন্যদিকে দল ও দেশের শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বকে অযোগ্য বলছে। ইসলামের নারী নেতৃত্ব হারাম বা অসম্ভব, এই দাবির কোনো অকাট্য ভিত্তি কোরআন বা সুন্নাতে নেই, বরং রাসূল ও খলিফাদের আমলে নারীদের প্রশাসনিক ক্ষমতায়ন এবং দিল্লির সালতানাতে সুলতানা রাজিয়ার শাসন প্রমাণ করে যে মুসলিম উম্মাহ নারী নেতৃত্বকে সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করেছে। জামাতের আমির যে মাতৃত্ব ও জীববিজ্ঞানের দোহাই দিয়েছেন, তা মূলত পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, যা আধুনিক বিজ্ঞানেও টেকে না। একজন নারী মা হয়েও যেভাবে সফলভাবে সংসার চালান, সেভাবে তিনি রাষ্ট্র চালাতে পারেন, যা রানী বিলকিস বা আরওয়া আল সুলাইহিরা প্রমাণ করে গেছেন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।